নমস্কার, সন্ময় স্পিক্স থেকে বলছি। সন্ময় বন্দ্যোপাধ্যায়। ডিএ মামলা নিয়ে উত্তাল সুপ্রিম কোর্ট। প্রতিদিন সমস্ত মামলা সরিয়ে রেখে জাস্টিস কারোলের বেঞ্চ গত মঙ্গলবার থেকে বুধবার, বৃহস্পতিবার টানা ধারাবাহিক শুনানি করে ডিএ মামলা নিষ্পত্তি করতে চাইছেন। তারিখ পে তারিখের কালচারের গেরো থেকে বিভিন্ন ধরনের মামলা যে আটকে যায়, বিশেষ করে ডিএ সংক্রান্ত মামলা। আপনারা জানেন জাস্টিস চন্দ্রচূড়ের আমল থেকে 15বার ডেট উঠেছে। 30 মাস ধরে, 3 মাস 4 মাস 6 মাস 3 মাস সিংভিদের যে 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 কোনো মূল্যে এই মামলাটাকে পিছিয়ে 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 যে জায়গায় এনে ফেলেছেন, সেখান থেকে কিন্তু রাজ্য সরকার ক্রমশ প্যাঁচে পড়ে যাচ্ছে। গতকাল মামলা শুনানি ছিল, সেখানে গোপাল সুব্রমণিয়াম সংগ্রামী যৌথ মঞ্চে তিনি সওয়াল করলেন, কনফেডারেশনের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য সওয়াল করলেন, কর্মচারী পরিষদের আইনজীবী ভারত বিখ্যাত আইনজীবী মিস্টার পাটোলিয়া সেখানে সওয়াল করলেন, এবং তার আগের দিন কপিল সিব্বাল সওয়াল করেছেন রাজ্য সরকারের তরফ থেকে মঙ্গলবার, এবং তারপর শ্যাম দেওয়ান রাজ্য সরকারের তরফ থেকে সওয়াল করেছেন। সম্ভবত রাকেশ দ্বিবেদীও সওয়াল করেছেন রাজ্য সরকারের তরফ থেকে। যে কোনো মূল্যে হোক মানুষের অধিকার কাড়ার চেষ্টা করা হয়েছে ক্রমাগত ধারাবাহিকভাবে। ফলত আমার চোখ ছিল সুপ্রিম কোর্টে। গতকাল লাইভ স্ট্রিমিংও আমি শুনেছি নিজে, কিন্তু আমি সরাসরি আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায়ের মতামতটা চাইছিলাম। কোনো একটা জায়গায় মনে হচ্ছিল গতকালের সওয়ালে যে রাজ্য সরকার ক্রমশ নিজেদের খোঁড়া গর্তের মধ্যে নিজেদের পাটা রাজ্য সরকারে ঢুকে যাচ্ছে মনে হয়েছিল অ্যাপারেন্টলি। এবং শেষ পর্যন্ত রায় কোন দিকে যাবে, কি হবে আমরা জানি না, কিন্তু যাই হোক, শেষ পর্যন্ত আইনজীবীদের মতামতটা খুব গুরুত্বপূর্ণ। আমরা দেখেছি মহামান্য বিচারপতি গোপাল সুব্রমণিয়ামের ঠিক পেছনে দাঁড়িয়েছিলেন কলকাতা থেকে যাওয়া আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায়ের সংগ্রামী যৌথ মঞ্চের ভাস্কর ঘোষও ছিলেন ওই কক্ষের মধ্যে। ফলত স্বাভাবিকভাবে তিনিও শুনেছেন, তার সঙ্গেও কথা বলেছি। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আমি সরাসরি আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায়ের কাছে সরাসরি আপনাদের কাছে বিক্রম বন্দ্যোপাধ্যায়ের কাছে নিয়ে যাব। তিনি সম্পূর্ণভাবে ব্যাখ্যাটা করেছেন যে কালকে যে সওয়ালটা হয়েছে, সেই সওয়ালের নির্দিষ্ট কয়েকটা দিক নিয়ে ভারী সুন্দর ব্যাখ্যা করেছেন আমাদের কাছে। আজকে সন্ময় স্পিক্সে আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায়ের কথা শোনাবো সরাসরি দিল্লি থেকে। বিক্রম দা নমস্কার, সন্ময় বলছি। হ্যাঁ সন্ময়বাবু বলুন। বলছি সুপ্রিম কোর্টে পরপর 3 দিন, মানে প্র্যাকটিক্যালি গতকাল এবং আজকে পরপর শুনানি হলো। গোপাল সুব্রমণিয়ামকে আপনারা দাঁড় করালেন এবং শ্রদ্ধ এই প্রবীণ আইনজীবী, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আইনজীবী অসামান্য লড়াই করলেন সুপ্রিম কোর্টে ডিএ মামলা। সেই লাইভ স্ট্রিমিংটা শুনলাম। আপনি আমাদের একটু পরিষ্কার করুন তো, আমাদের দর্শকদের জন্য পরিষ্কার করুন, এআইসিপি সংক্রান্ত যে বিষয়টা আদালতে উঠেছে, সেটা সেই টেকনিক্যাল দিকে সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে গোপাল সুব্রমণিয়াম স্যার কি কি একদম ব্যাখ্যা করে দিয়েছেন, একটু যদি বলেন। দেখুন, বেসিক্যালি রাজ্য সরকারের এই মামলাতে স্ট্র্যাটেজিগতভাবে তারা দুটো জিনিস নিয়েছে বলে আমি মনে করি। একটা হলো ডিলেটরি ট্যাকটিস, যেটা আমাদের আইন জগতে আমরা বলি যে কোনো মামলা ডিলেটরি ট্যাকটিস। আরেকটা হলো কি মিংলিং করে দেওয়া বা গুলিয়ে দেওয়া। রাজ্য সরকার বলতে চাইছে হলো এআইসিপিআই এর যে রাজ্য সরকার রোপা 2009 রুলস আছে, তাতে রাজ্য সরকারের ইন্টারপ্রিটেশন হচ্ছে হলো অ্যাট ইন্ডেক্স প্রাইস অ্যাট ইন্ডেক্স অ্যাভারেজ 536 ব্র্যাকেট 1986 ইকুয়াল টু 100। এই যে অ্যাট বলে ইন্ডেক্স অ্যাভারেজ 536 বলছে, রাজ্য সরকার এইটাকে ইন্টারপ্রিট করে বলছে এটা স্ট্যাটিক। আনটিল মডিফাইড ফ্রম টাইম টু টাইম, এই শব্দটা যেহেতু নেই সেই জন্য এটা স্ট্যাটিক, সেইখানে দিয়ে বাড়তে পারে না। এটা রাজ্য সরকারের সাবমিশন কোর্টের কাছে 536 শব্দটা লেখা আছে। তার যুক্তিতে আমরা যেটা বলতে চেয়েছি, বা আমাদের সিনিয়র গোপাল সুব্রমণিয়াম স্যার যেটা বলতে চেয়েছেন, সেটা হচ্ছে হলো যে ডিয়ারনেস অ্যালাওয়েন্স কখনো স্ট্যাটিক হতে পারে না, কারণ এটা ইনফ্লেশন সবসময় বাড়তে থাকে, ডিয়ারনেস অ্যালাওয়েন্স ওই অনুযায়ী বাড়বে। এবং এই ইনফ্লেশনটা সেন্ট্রাল গভর্নমেন্টের হারেই হবে, কারণ হচ্ছে এই 536 ব্র্যাকেট 1982 ইকুয়াল টু 100 এই যে এআইসিপিআই এর যেটা আছে সেটাই কিন্তু রোপা 2009 রুলসে বলা আছে। তাই জন্য ইটস আ লিগালি এনফোর্সেবল রাইট। এইটা বলার সময় তখন বিচারপতিদের তরফ থেকে একটা কোয়েরি করেন যে সেন্ট্রাল রুলস, আমরা যে সেন্ট্রালের কথা বলছি, সেন্ট্রাল রুলসে এটা কিভাবে লেখা আছে যার ভিত্তিতে সেন্ট্রাল গভর্নমেন্ট ডিএটা দিচ্ছে। তখন সেন্ট্রাল রুলসের যে গ্যাজেট 2008
সেন্ট্রালের যে রুলস এসেছিল, রিভিশন অফ পে অ্যান্ড অ্যালাওয়েন্স সেন্ট্রালের, 2008 এর রুল সেন্ট্রালের, 2009 এ বেঙ্গলের। করসপন্ডিং রুল ওয়াজ সেন্ট্রালের 2008। সেই রুলটা আমরা প্রথমে নেটে বার করে বিচারপতিদের দেখিয়েছি থ্রু ল্যাপটপ, পরে প্রিন্ট আউট বার করে আমরা বিচারপতিদের দেখিয়েছি। তাতেও এক্স্যাক্টলি এই শব্দটাই প্রয়োগ করা আছে, অ্যাক্ট ইন্ডেক্স অ্যাভারেজ 536 ব্র্যাকেট 1982 ইকুয়াল টু 100 ব্র্যাকেট ক্লোজ। তার মানে ওইটা থেকে সেন্ট্রাল গভর্নমেন্ট এআইসিপিআই এর যেটা রেট, এআইসিপিআই তো আপনার দিয়ে দিচ্ছে না, এআইসিপিআই হচ্ছে ইনফ্লেশনটা কতটা তার ইন্ডেক্স অ্যাভারেজ সেইটা কষে দিচ্ছে এআইসিপিআই। সেখান থেকে ডিএটা ক্যালকুলেট করে বেরোচ্ছে যে এত পার্সেন্ট ডিএ হলে, 10 হোক 15 হোক 20 এত পার্সেন্ট হলে তাহলে ইনফ্লেশনটা কার্ভ হচ্ছে, এইটা হিসাবটা। এটা সেন্ট্রাল গভর্নমেন্টের যে রুলস এর সাথে স্টেট গভর্নমেন্টের রুলস এর একদম এক্স্যাক্টলি মিলে যাচ্ছে। তার মানে ধরে নিতে হবে সেন্ট্রাল যা করেছে স্টেটও রেকমেন্ডেশন পে কমিশনের মেনে সেম জিনিস করেছে। আর আরেকটা জিনিস কোর্টকে পে কমিশনের রেকমেন্ডেশন দেখানো হয়েছে, সেটা হচ্ছিল 1979 থেকে পশ্চিমবাংলায় এটা সেন্ট্রালের লেভেলেই দেওয়া হচ্ছিল, কিন্তু ডিসপিউটটা যে জায়গাটা পশ্চিমবাংলাতে, সেন্ট্রাল আগে দিচ্ছে, স্টেট গভর্নমেন্ট পরে দিচ্ছে। এটা 2011 সালের পর থেকে রেটটা সেন্ট্রালের থেকে অন্যদিকে ঘুরে গেছে, কিন্তু 2010 সাল পর্যন্ত কিন্তু এটা দেওয়া হয়েছিল। কিন্তু ধরুন সেন্ট্রাল যদি 1 এপ্রিল দিয়ে থাকে, তাহলে স্টেট গভর্নমেন্ট যেটা হয়তো 1 এপ্রিল 2006 দিয়েছে ফর এক্সাম্পল, স্টেট গভর্নমেন্ট ওটা 2007 দিয়েছে। 2007 যদি সেন্ট্রাল গভর্নমেন্ট আবার রিভাইজ করে থাকে, সেটাকে 2008 বা 9 দিচ্ছে। আমি একটা এক্সাম্পল বলছি, মানে স্টেট গভর্নমেন্ট সেটা লেট করে দিচ্ছিল। আমাদের বক্তব্য যেটা ছিল যে লেট করে না, অন দ্য ডে যে ইনফ্লেশনটা আছে সেইটা না দিলে তো সমস্যাটা। আর টিএমসি যখন নতুন এই বর্তমান শাসক দল এসেছে, এরা ওটাকে পুরো বাদই দিয়ে দিয়েছে, ওরা ওদের মতন করতে পারে, মানে এরা তো কোনো আইন মানে না। আমি একটু এখানে তো পশ্চিমবাংলায় রুল অফ ল চলে না, রুলার্স ল চলে। বিক্রমবাবু আপনাকে আমি একটু থামাচ্ছি, সেটা হচ্ছে দেখুন মঙ্গলবার পুরো শুনানি হয়েছিল, সেখানে রাজ্য সরকার নানান প্রখ্যাত আইনজীবীদের দাঁড় করিয়ে নানান ধরনের সওয়াল করে পুরো ব্যাপারটাকে একটু কনফিউজ করে দেওয়ার চেষ্টা করছিল, সেটা স্পষ্ট হয়েছে। কিন্তু বুধবার দিন যখন শুনানিটা হলো, এই অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সের এই পার্টটা কিন্তু সারফেসে বেশি করে চলে এলো, আমার অন্তত মনে হয়েছে। ব্যাপারটা কি তাই না? এবং এইখানেই রাজ্য সরকার প্র্যাকটিক্যালি ধরাশায়ী হলো, যে জানা গেল যে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইসের ইন্ডেক্সটা 2011 সালের আগেও রাজ্য সরকারের প্রত্যেকটা ক্ষেত্রে ফলো হতো, এবং অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স ছাড়া পশ্চিমবঙ্গের আলাদা করে কোনো কনজিউমার প্রাইস ইন্ডেক্স নেই, তাই তো? আরে এটা হতেই পারে না। পশ্চিমবঙ্গে মানে এমন ভাব দেখাতে যায় যে পশ্চিমবঙ্গ কি ভারতবর্ষের বাইরে নেই। না, উনি তো মনে করেন স্বাধীন একটা রাষ্ট্র পশ্চিমবঙ্গ। উনি আমাদের রাজ্যের শাসক দল এটাকে স্বাধীন রাষ্ট্র মনে করে, এইখানেই সমস্যা। সারা ভারতবর্ষে অল ইন্ডিয়া প্রাইস কনজিউমার প্রাইস ইন্ডেক্স যেটা সারা ভারতবর্ষের জন্য, ঠিক ঠিক সারা ভারতবর্ষের প্রতিটা রাজ্যের জন্য, কারণ ইনফ্লেশনটা তো আর ওইভাবে হিসাব হবে না, ইনফ্লেশনটা সারা ভারতবর্ষের দেশ হিসাবে হিসাব হবে। আচ্ছা, একটা ছোট্ট টেকনিক্যাল পয়েন্ট জিজ্ঞেস করছি, মানে এই অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সের ব্যাপারটা কি মাননীয় গোপাল সুব্রমণিয়াম তুললেন আজকে, মানে যখন শুনানি হচ্ছে? এই মামলাটাই অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স নিয়েই, এটা নিয়ে বেশি আলোচনা। এবং অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সটা কিন্তু ডিএ নয়, অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সটা থেকে ইনফ্লেশনটাই হচ্ছে, সেটাকে ক্যালকুলেট করে, ঠিক হ্যাঁ, এই ক্যালকুলেট করে কত পার্সেন্ট দিয়ে দিলে সেই ইনফ্লেশনটা আপনি কার্ভ করতে পারছেন বা ইরোশনটা পুরো 100% করতে পারছেন, সেইটার হিসাব। আরেকটা ছোট্ট কৌতূহলের প্রশ্ন আপনাকে রাখছি, সেটা হচ্ছে মহামান্য বিচারপতিরা কি এই এআইসিপিআই নিয়ে কোনো মন্তব্য করেছেন, পাসিং কমেন্ট করেছেন? না দেখুন, এখন তো শুনানি চলছে, এইসব পাসিং কমেন্টের কোনো বিষয় না। তবে শুনানি আমি আপনাকে বলি খুবই ভালো শুনানি হয়েছে। আমরা শুনানিতে এতটাই স্যাটিসফাইড, আপনি দেখে থাকবেন সুপ্রিম কোর্ট এই মামলাটা এই সপ্তাহে পুরো শুনেছে, শুধু বললে ভুল হবে, অন্য মামলা রিলিজ করে শুধু এই মামলাটাতে বিচারপতিরা কনসেন্ট্রেট করেছে। আমরা এর থেকে বেশি কিছু এক্সপেক্ট করতে পারি না। বাংলার কর্মচারী বলুন, গরিব মানুষ বলুন, পেনশন হোল্ডার বলুন, এবং সেই সংখ্যাটা কিছু না হলেও প্রায় 20 লাখের ওপরে পেনশন হোল্ডার এবং কর্মচারী নিয়ে যদি হয় যারা, এবং এটাও বিচারপতিদের বলা হয়েছে, তারা শুনেছেন
যে এই যে এমপ্লয়ি যারা তারা ডিএ পাচ্ছেন না এটা ঠিক, কিন্তু সব থেকে বেশি কষ্ট এবং যন্ত্রণায় যারা পেনশন হোল্ডার আছেন তারা, এটা এটা কারণ তাদের মেডিকেল খরচা বেশি। এটা কি বুধবারের শুনানিতে উঠে এসেছিল? হ্যাঁ হ্যাঁ, সাবমিশনের মধ্যে এটাও উঠে এসেছিল, সেটাও জজ সাহেবরা খুব মন দিয়ে শুনেছেন, এবং সেটা জজ সাহেবরা শুনেছেন, এবং এত মানুষের জন্য জজ সাহেবরা অন্য সমস্ত মামলা রিলিজ করে আমাদের কাছে এটাই সব থেকে। এবার দেখুন সুপ্রিম কোর্ট কি রায় দেবে সেটা তো আমরা আগে থেকে প্রেডিক্ট করতে পারি না না। না, কেউই predict সুপ্রিম করতে কোর্ট পারে না। যাই রায় দেবেন না কেন সেটা ভারতবর্ষের 150 কোটি জনগণের জন্যই প্রযোজ্য। সে যে রায় এসএসসি তেও যা দিয়েছেন, যা রায় দেবেন, আমাদের সাংবিধানিক কাঠামোতে সুপ্রিম কোর্ট যা বলবে আমরা সেটা মানবো। কিন্তু যেটা আমাদের সব থেকে ভালো লেগেছে, অন্য সমস্ত মামলাকে সুপ্রিম কোর্ট ছেড়ে দিয়ে রিলিজ করে সারাদিন দুজন বিচারপতি সারাদিন এই মামলা নিয়েই তারা কনসেন্ট্রেট করেছেন। হুম। আচ্ছা, এবং কালকেও শুনবেন, কালকে আশা করি শুনানি শেষ হবে, তারপরে যবে রায় দেবেন সেই রায় সবাই মানবে। হ্যাঁ হ্যাঁ, একটা কথা বলুন তো, এখানে আমার খুব মনে হয়েছে যে আপনি তো অনেকগুলো খুব ইন্টারেস্টিং পয়েন্ট আপনি রেফার করলেন। আমি আপনার কাছে একটু বলি যে আদালতের পর্যবেক্ষণ আগেকার দিনের মহাজনদের মতো আচরণ করছে রাজ্য সরকার, টাকা জমিয়ে রাখা হচ্ছে, অন্য জায়গায় খাটাচ্ছে। এটা কি বিচারপতিদের কমেন্টস এর মধ্যে ছিল? এটা খুব নাড়া দিয়েছে আমাকে, এই এই পার্টিকুলার এটা প্রখ্যাত সংবাদ মাধ্যম এই মন্তব্যটা তুলে কোট করে বিভিন্ন ডিজিটাল মাধ্যমে, খুব নামী সংবাদ মাধ্যম, তারা কোট করছেন বিচারপতিদের এই মন্তব্যটা, যে আগেকার দিনের মহাজনের মতো আচরণ করছে রাজ্য সরকার, টাকা জমিয়ে রাখা হচ্ছে, অন্য জায়গায় খাটাচ্ছে। দেখুন, এই বিচারপতিরা প্রচন্ড ইন্টেলিজেন্ট, এবং বিচারপতিরা যখন বিচার করতে বসেন, আমি আমার জীবনে আমার প্র্যাকটিস এক্সপিরিয়েন্সে কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে বিভিন্ন মামলা নিজে করে বা সিনিয়রকে অ্যাসিস্ট করে দুটোতে আমি বুঝেছি বিচারপতিরা কিন্তু সবকিছু দেখতে পান এবং ওনারা সবকিছু খেয়ালও রাখেন এবং দেখেন। এটা কিন্তু আমি আমার জীবনে আমি এক্সপিরিয়েন্স থেকে আমি কোর্টে মামলা করে এই অবজারভেশনটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট মনে হচ্ছে, খুব ইম্পর্টেন্ট। মানে পশ্চিমবঙ্গে দেখুন, এটা বাস্তব কথা, এটা বাস্তব কথা যে পশ্চিমবাংলাতে বিভিন্ন যে কাজগুলোতে টাকা দেওয়ার নয়, যে পুজোতে আপনার ডোনেশন দিচ্ছে রাজ্য সরকার, যারা কর্মচারী তাদের টাকা মেরে, যারা কন্ট্রাকচুয়াল ওয়ার্কার তাদের 7,000, 8,000, 10,000 সমকাজে সমবেতন দেওয়া উচিত, তাদের টাকা মেরে, লক্ষ লক্ষ মানুষের টাকা মেরে এই টাকাগুলোকে বেলানো হয়। এবং আমি তো আরো এক ধাপ বাড়িয়ে বলবো যে এটা একটা ভোট ব্যাংক পলিটিক্স, এটা বন্ধ হওয়া দরকার। যে প্রাপ্ত লোক সে টাকা পাবে না, আনন্দ ফুর্তি করার টাকা বিভিন্ন ক্লাবকে দিয়ে দেওয়া হবে। এই যে 45,000 ক্লাব বলছে, আমরা এরপরে নামবো এটা নিয়ে। বেশ কিছু ক্লাব আছে যার কোনো এক্সিস্টেন্স নেই, বেশ কিছু ক্লাব আছে যার কোনো এক্সিস্টেন্স, এই টাকাগুলো যাচ্ছে কোথায়? ঠিক আছে বিক্রমবাবু, অনেক ধন্যবাদ, এতক্ষণ সময় দিলেন দিল্লি থেকে। অপেক্ষায় থাকবো আর বৃহস্পতিবার শেষ পর্যন্ত শুনানি কোন দিকে যায়। অনেক ধন্যবাদ। নিশ্চয়ই নিশ্চয়ই, ধন্যবাদ ধন্যবাদ।